আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 10 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। ম্যানহাটনের রাতে আকাশে এখন এক অদ্ভুত অশান্ত রণক্ষেত্র। বরফের জড়ো হওয়া আর বৃষ্টির ঝাপটা কাচের জানালায় আশ্রে পড়ে এক অদ্ভুত ছন্দ তৈরি করেছে। 19 নম্বর অ্যাপার্টমেন্টের ভিতরে ড্রয়িং রুমে তখনও আরিনা মেঝেতে বসে আছে, হাতে সেই রক্তমাখা ডায়েরি। তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে ঠিকই, কিন্তু দৃষ্টিতে এখন এক ইস্পাত গঠিত জেদ। সে এখন জানে জিয়নই তার ফার্দ ভাই। ঠিক সেও বুঝতে পারছে এখন জিয়ন তার এই পরিচয়টাকে পৃথিবীর সবচেয়ে গভীরতম কবরে পুঁতে রেখেছে। আরিনা নিজের চোখের জল মুছে ডায়েরিটা ঠিক আগের জায়গায় রেখে দিল। সে মনে মনে কল্পনা করলো, আপনি স্বীকার করবেন না তো? ঠিক আছে, আপনি নিষ্ঠুর জীবন হয়ে আমাকে শাসন করতে চান, তবে আজ থেকে আরিনা আপনার সেই নিষ্ঠুর জীবন সত্তাকেই ভালোবাসবে। আজ থেকে আপনাকেই ভালোবাসবে। কিন্তু আমি আপনার মুখ থেকেই বলিয়ে ছাড়বো, আপনি ফারজিয়ন সৈয়দ ওরফে আমার ফারজু ভাই। এই লুকোচুরি খেলায় পরাজয় আপনারই হবে। জিয়ন ওরফে ফারজু ভাই, এতদিন না হয় আমার ভালোবাসাটা গোপনই থাক। হঠাৎ দরজার পাসওয়ার্ড ইনপুটে কর্কট শব্দ শোনা গেল। আরিনা চট করে গিয়ে সোফায় বসে পড়ল। মুখে ফিরিয়ে আনলো সেই আগের মতো ঘৃণা মিশ্রিত শীতলতা। দরজা খুলে ভিতরে ঢুকলো জিয়ন। তার পরনে এখন এক নতুন একটা কালো শার্ট, কিন্তু চোখে সেই আগের মতোই অগ্নেয়গিরি লাভা। নেশার ঘর আর গ্র্যান্ডমার দেওয়া সেই অধিকার বোধের বিষ আজ তাকে যেন এক ভয়ঙ্কর রূপ দিয়েছে। জিয়নের হাঁটা চলায় আজ কোনো দ্বিধা নেই, বরং এক শিকারী বাঘের মতো ক্ষিপ্ততা। জিয়ন লিভিং রুমে ঢুকেই দেখলো আরিনা শান্তভাবে বসে আছে। তার গালের থাপ্পড়ের দাগটা আগের মতোই স্পষ্ট। জিয়ন ধীর পায়ে আরিনার সামনে গিয়ে দাঁড়ালো। তার শরীর থেকে দামি অ্যালকোহল আর বৃষ্টি ভেজা গ্রান ছুঁয়ে গেছে পুরো ঘরটাতে। জিয়ন বলল, ডায়েরিটা পড়ে ফেলেছেন দেখছি। জিয়নের গলার স্বর আজ স্বাভাবিকের চেয়েও গম্ভীর এবং কর্কশ। তারপর বলল, কিছু কি পেলেন? কোনো দুর্বলতা বা কোনো করুণার গল্প? আরিনা অবজ্ঞার হাসি হাসলো। সে জিয়নের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, করুণা? আপনার মতো জানোয়ারের জন্য আমার মনে শুধু ঘৃণা ছাড়া আর কিছুই নেই জিয়ন সাহেব। ওই ডায়েরিতে একজন হেরে যাওয়া মানুষের হাহাকার আছে, যার সাথে আপনার আধুনিক রূপে কোনো মিল নেই। আপনি তো কেবল জানেন মানুষকে রক্তাক্ত করতে। জিয়ন হঠাৎ নিচু হয়ে আরিনার দোকানে খামছে তুলল। তার হাতের আঙ্গুলগুলো আরিনার নরম মাংসে বসে যাচ্ছে। জিয়ন আরিনার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমাকে বলেছি আরিন, আমি ওই নরকে টিকে থাকার জন্য কোনো সাধু হইনি। আমি দানব হয়েছি যাতে আমি যা চাই তাই ছিনিয়ে নিতে পারি। আর এই মুহূর্তে আমি তোমাকে চাই। আরিনা ব্যথায় কুকিয়ে গেল, মুখ ফেরালো না। সে জিয়নের চোখের মনি স্থির করে রেখে বলল, চাইলেই কি আর সব পাওয়া যায় জিয়ন সাহেব? আপনি আমার শরীর বন্দী করতে পারেন, কিন্তু আমার মনে তো কেবল ফারজু ভাইয়া আছেন। আপনি তার ছায়াও মারাতে পারবেন না। আরিনার মুখে ফারজিয়ন শব্দটা শুনে তার চোয়াল শক্ত হয়ে এলো। তার ভেতরকার জিয়ন আজ ফারজিয়নকে জ্যান্ত কবর দিতে চাই। এক ঝটকায় আরিনাকে পাজাকলে করে তুলে নিল। আরিনা চিৎকার করে উঠল, কিন্তু জিয়নের গায়ে আজ দানবের মতো শক্তির কাছে সে পারল না। ক্যাফেটেরিয়ায় জেডি আর আয়ান বসে আছে। আয়ানের মুখটা ঝুলে আছে। জেডি কফি খেতে খেতে বলল, কিরে জিয়ন ব্রোর ওপর এত রাগ কেন? আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জেডি ব্রো, তুই কি খেয়াল করেছিস সারা জীবন আই হেট গার্লস বলতে থাকা জিয়ন ব্রো শেষে কিনা একটা বিবাহিত মহিলার মায়ায় আটকালো? আফসোস ব্রো, জিয়ন ব্রো এবার কোনো চান্স নাই, কারণ আরিডিয়ার ম্যারিড। কপালে ভাঁজ ফেলে তারপর জেডি বলল, তুই কি শিওর জিয়ন আরিনাকে পছন্দ করে? আয়ান বলল, পছন্দ করে কি করে না সেটা তো জানি না, তবে আরিডিয়ারকে নিয়ে তার মনে যা কিছু আছে আমার মনে হচ্ছে তার মনে কিছু একটা চলছে। আয়ান বলতে শুরু করলো, কারণ যেভাবে আরিডিয়ারকে সে প্রোটেক্ট করছে, আবার নিজের পাশের অ্যাপার্টমেন্টে থাকতে দিল, তার উপর শুরু থেকেই আরিডিয়ার উপর একটা কর্তৃত্ব জাহির করেছে। প্রথমে ভেবেছিলাম আমার কাজিন হিসাবে, কিন্তু সেটা না। তাহলে অন্তত আমাকে সব বিষয় জানাতো। জেডি থামিয়ে দিয়ে বলল, জিয়ন ব্রো আর আরিনাকে নিয়ে তুই এত বেশি ভাবছিস, তাই হয়তো তোর কাছে এমন মনে হচ্ছে। আই থিঙ্ক তেমন কোনো ব্যাপার না। তুই হয়তো জিয়ন ব্রোকে 7 বছর ধরে চিনিস, কিন্তু আমি তাকে 10 বছর ধরে চিনি। আমার মনে হয় না সে কোনো মেয়ের মায়ে আটকাবে। আয়ান বলল, তুই সেটা ঠিকই বলেছিস জেডি ব্রো, কিন্তু আরিডিয়ারের প্রতি সে এমন দুর্বলতা, আমার মনে হচ্ছে জিয়ন ব্রোর শরীরে আরিনার সেই সাইকো হাজবেন্ডের ভূত ঢুকে গেছে। হ্যাঁ, এমনটাই হবে, এছাড়া আর কোনো কারণ দেখি না আমি। জেডি ব্রুকুসকে বলল, সেটাও কি সম্ভব?
আয়ান বলল, সম্ভব মানে? বাংলাদেশের সেই ফারজু শালা ছিল একটা আস্ত চিজ। 14 বছর আগে যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম, আরিনাকে শুধু একবার পুতুল বউ বলেছিলাম। শালা এমন এমন জায়গায় মার দিছে, বিশ্বাস কর জেডি ব্রো। না পারছি কাউকে বলতে, না পারছি সহ্য করতে। জেডি হাসলো, কিন্তু আয়ান সিরিয়াস হয়ে বলল, জিয়ন ব্রোকে আরিনার থেকে দূরে থাকতে বল, না হয় ওই সাইকোটা আবারও ফিরে আসবে। ওদের তো ডিভোর্সও হয়নি। তাছাড়া আরিডিয়ার ফারজু ভাইকে প্রচন্ড ভালোবাসে, ইভেন তাকে খুঁজতেই এইখানে এসেছে। ঠিক তখনই পেছন থেকে বাড়ি বুটের শব্দ পাওয়া গেল। জিয়ন এসে দাঁড়িয়েছে। সে আয়নের কলার ধরে হ্যাঁচকা টান দিয়ে তাকে দাঁড় করিয়ে দিল। জিয়নের চোখ দিয়ে আগুনের মতো জ্বলছে। ডোন্ট কল হার আরিডিয়ার। তাতে দাঁত চেপে বলল। আয়ান হতভম্ব হয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে চিৎকার করে উঠল, জেডি ব্রো বাঁচাও মুঝে। জিয়ন পাগল হয়ে গেছে। 7 বছর ধরে আমাদের বন্ধুত্ব, কখনো তাকে এতটা হাইপার হতে দেখিনি। একটা মেয়ের জন্য নিজের ভাইকে মারতে আসছে। জিয়ন বাঁকা হাসলো, একটা ভয়ঙ্কর নিষ্ঠুর হাসি। সে আয়ানকে ছেড়ে দিয়ে বলল, নো টেনশন, তুই শুধু আরিনার থেকে দূরে থাকবি, বাকি সব আমি সামলে নেব। আয়ান কাপা গলায় বলল, কিন্তু আরিনা তো ফারজুকে ছাড়া আর কাউকে মানবে না, সে তো তাকে খুঁজতে এই দেশে এসেছে। জিয়ন এবার গম্ভীর হয়ে গেল, তার কণ্ঠস্বরে এক অমানসিক শীতলতা। সে বলল, আমি জিয়ন, তোদের সেই সোকল্ড ফারজু ভাইয়ের চেয়েও 10 গুণ ভয়ঙ্কর। আমাদের মাঝে সেই ফারজু আসলে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আয়ান অবাক হয়ে বলল, পাগল নাকি? আরিনার তো ডিভোর্সও হয়নি, তাহলে তুই কি করবি? জিয়ন পকেটে হাত ঢুকিয়ে করিডোরের দিকে হাঁটতে হাঁটতে নির্লিপ্ত ভাবে বলল, চুপ কর, আমি আরিনার সাথে যা ইচ্ছা তাই করব। আয়ান হিসফিসিয়ে বলল, বাই এনি চান্স তুই কি তার সাথে পরকীয়া টরকিয়া অর্থাৎ ইল্লিগাল রিলেশন করতে যাচ্ছিস? জিয়ন নির্লিপ্ত ভাবে বলল, ধরে নে তাই। এই বলে সে হন হন করে চলে গেল। আয়ান আর জেডি একে অপর দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে গেল। জিয়ন কি সত্যি পাগল হয়ে গেছে, নাকি সে এমন কিছু জানে যা তারা জানে না? জিয়ন চলে যাওয়ার পর আয়ান আর জেডি দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে রইল। আয়ান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জেডি ব্রো, তুই কি শুনলি ওই কি বলল? আয়ান বিড়বিড় করে বলল, পরকিয়া? জিয়ন ব্রো কি আসলেই জানে এই পরকিয়া মানে কি? ও তো সারা জীবন মেয়েদের থেকে 100 হাত দূরে ছিল। জেডি গম্ভীর মুখে জানালার বাইরের দিকে তাকালো। জিয়ন যা বলে তা ও করে ছাড়ে আয়ান, কিন্তু আরিনা, ও কি জিয়নকে মেনে নিবে? ও তো তার ফারজু ভাইকে পাগলের মতো ভালোবাসে। ম্যানহাটনের আকাশ থেকে বৃষ্টি এখন কিছুটা কমে এসেছে, কিন্তু বাতাসের হাহাকার যেন তীব্র হয়েছে। নিজের ফ্ল্যাটের ভারী দরজাটা যখন জিয়ন সজোরে বন্ধ করলো, সেই শব্দের প্রতিধ্বনি আরিনার হৃৎপিণ্ডে যেন আশ্রে পড়ল। আরিনাকে জিয়ন কাঁধে করে নিয়ে এসে অ্যাপার্টমেন্টে রেখে গেছে। আরিনা তার লিভিং রুমে পায়চারি করছে। তার ফর্সা কাঁধে জিয়নের আঙ্গুলের লাল ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। রাগে, অপমানে আর এক অদ্ভুত অভিমানে তার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে রাগে গজগজ করতে করতে বিড়বিড় করছে, ভেবেছেন কি আপনি নিজেকে? জিয়ন সাহেব ওরফে ফারজু ভাই। আরিনা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, আমাকে যখন মন চাইবে তখন তুলে নিয়ে যাবেন, আবার যখন মন চাইবে এখানে রেখে যাবেন। আমি কি আপনার কেনা কোনো বস্তু যে যখন খুশি সাজিয়ে রাখবেন আবার যখন খুশি অবহেলা করবেন? সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার কাছে মনে হলো এই আরিনাকে সে চিনতে পারছে না, যে মেয়েটি একসময় ফারজু ভাইয়ের মৃদু একটি ধমকে কেঁদে বুক ভাসাতো, সে নাকি আজ এই আস্ত দানবের চোখের দিকে তাকিয়ে কথা বলছে। আরিনা জানে সে যদি এখন জিয়নকে ফারজু ভাই বলে জড়িয়ে ধরে কাঁদে, তবে জিয়ন তাকে আরো বেশি অপমান করবে, তার সাথে দুর্ব্যবহার করবে, কারণ জিয়ন তার পিছনে সমস্ত দুর্বলতা মুছে এই আনুষ্ঠানিক রূপ ধারণ করেছে। আপনি ফারজু পরিচয়টাকে কবর দিয়েছেন তো ঠিক আছে, আমি আর সেই পুরনো আরিনা হয়ে আপনার সামনে আসবো না। আপনি যদি জিয়ন হন তবে আমি সেই জিয়নের অর্ধাঙ্গিনী হব, কিন্তু আপনার মুখ থেকে স্বীকার করিয়ে ছাড়বো যে আপনার ভেতরে এখনো ফারজিয়ান সৈয়দ বেঁচে আছে। অন্যদিকে 19 নম্বর অ্যাপার্টমেন্টে অন্ধকার রুমে জিয়ন একলা বসে আছে। রুমের বাতিটা জ্বালায়নি সে। জানালা দিয়ে আসা ম্যানহাটনের নিয়ন আলোগুলো তার মুখে এক রহস্যময় ছায়া তৈরি করেছে। তার হাতে এখনো সেই গ্লাস, কিন্তু তাতে আজ ছোড়ার চেয়ে বিষাদ বেশি। আয়নের কথাগুলো তার কানে বারবার বাজছে। আরিডিয়ার তার ফারজু ভাইকে প্রচন্ড ভালোবাসে, এমনকি তাকে খুঁজতে এই দেশে এসেছে। জিয়ন একটা কুৎসিত হাসি আসলো। ফারজু এই নামটা শুনলেই তার মস্তিষ্কের প্রতিটি শিরায় কেউ যেন গরম সীসা ঢেলে দেয়। সে কি আরিনাকে বলতে পারবে সেই শান্ত ফারজু কেন আজ এই রক্ত পিশাচু জিয়ন হয়েছে? না, সে পারবে না। সেই ইতিহাস অত্যন্ত বিভৎস। সে চায় না আরিনা দুর্বল ফারজু ভাইকে ভালোবাসুক। সে চায় আরিনা এই জিয়নকে জানুক, এই জিয়নকে ঘৃণা করুক, কিন্তু তবু এই জিয়নের সাথেই থাকুক। পরকিয়া। জিয়ন গ্লাসটা টেবিলের ওপর সজোরে রাখলো। লোক যদি এটাকে পরকিয়া বলে তবে তাই হোক। আরিনা সৈয়দ বিবাহিত স্ত্রী হতে পারে ওই ফারজিয়নের কাছে, কিন্তু আমার কাছে নয়। আরিনা আমার কাছে আমার পৃথিবীতে কেবল আমার একান্তই। জিয়ন কোনো নিয়ম মানে না, আর না মানে কোনো সমাজ। আমি শুধু জানি
শুধু আরিনা আমার, সে আমার অস্তিত্বের অংশ, যা আমি জোর করে হলেও নিজের কাছে রেখে দেব। তার মনে পড়ে গেল আরিনার সেই স্পর্শ, যখন সে আরিনাকে পাজা কোলে করে তুলে নিয়ে আসছিল। আরিনার শরীরের ঘ্রাণ তাকে এক মুহূর্তের জন্য 10 বছরের আগে সেই চিরচেনা মেঠো পথের দিকে নিয়ে আসছিল। তাকে সেই 10 বছরের আগের কথা মনে করে দিচ্ছিল। জিওন নিজের মাথা ঝাঁকালো। না, সে কোনো স্মৃতিকে প্রশ্রয় দিবে না। সে একজন ফাইটার, আর ফাইটারদের কোনো স্মৃতি থাকতে নেই। পরের দিন সকালে ম্যানহাটনের জিমনেশিয়ামে যখন জিওন পা রাখলো, চারপাশের পরিবেশ থমথমে হয়ে গেল। সবাই জানে আজ জিওনের মেজাজ খড়কুটার মতো, সামান্য আগুনে জ্বলে উঠবে। জেডি আর আয়ন জিমের এক কোনায় দাঁড়িয়ে ছিল। জিওনকে দেখে আয়ন কিছুটা গুটিয়ে গেল। কাল রাতের সেই গলার দড়ার স্মৃতিটা এখনো তার গলায় আটকে আছে। জিওন কোনো কথা না বলে সরাসরি পাঞ্চিং ব্যাগের সামনে গিয়ে দাঁড়ালো। তার প্রতিটা আঘাত এতটাই শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল ব্যাগটা ছিঁড়ে বেরিয়ে আসবে। জেডি এগিয়ে এলো। ব্রো, আজ রাতে আন্ডারগ্রাউন্ডে ফাইট আছে তোমার প্রতিপক্ষ কিন্তু এবার রাশিয়ার দ্য বেস্ট। তুমি কি তৈরি আছো? জিওন থামলো না। ঘামে ভেজা চুলগুলো কপালের ওপর লেপটে আছে। সে পাঞ্চ করতে করতেই বলল, আমি বিস্টদেরকে স্বীকার করি। আজ রাতে রিংয়ে কেবল রক্ত ঝরবে। আর শোন, আরিনাকে নিয়ে আসার ব্যবস্থা করবি। আমি চাই সেও দেখুক এই জিওন কতটা নিষ্ঠুর হতে পারে। আয়ন পাশ থেকে আমতা আমতা করে বলল, কিন্তু ব্রো, আরিনা তো এসব রক্তারক্তি পছন্দ করে না, ও ভয় পাবে। জিওন হঠাৎ থেমে গেল। সে আয়নের দিকে এমন দৃষ্টিতে তাকালো যে আয়নের রক্ত হিম হয়ে গেল। জিওন ধীর পায়ে আয়নের সামনে গিয়ে দাঁড়ালো। সে ভয় পাবে বলেই তো আমি তাকে নিয়ে আসবো। আয়ান, আমি চাই আমাকে ঘৃণা করার 1000টা কারণ ও খুঁজে পাক। আমি চাই তার মন থেকে ফারজনের ছবিটা চুরমার হয়ে যাক। সে বুঝতে পারবে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো রক্ষাকর্তা নয়, সে একজন ধ্বংসকারী। জিওন জিম থেকে বেরিয়ে যাওয়ার সময় জেডিকে ইশারায় ডেকে নিল। নিচু সুরে বলল, আরিনার ফ্ল্যাটের উপর নজর রাখিস, ও যেন কোনো মতেই বাইরে যাওয়ার চেষ্টা না করে। আর হ্যাঁ, আজ রাতে ওকে একটা ব্ল্যাক ড্রেস পাঠাবি। আমার পাশে বসলে যেন ওকে ডার্ক কুইনের মতো লাগে। জেডি মাথা নাড়ালো। সে জানে জিওন এখন একটা ঘরের মধ্যে আছে, আর এই ঘর অত্যন্ত বিপজ্জনক। সন্ধ্যা নেমেছে। আরিনার ফ্ল্যাটের দরজার সামনে বিশাল একটা বক্স এসে হাজির হয়েছে। গিফটের বক্স। আরিনা যখন গিফটটা খুললো তখন দেখলো সেখানে একটি কালো কুচকুচে ডেলভেটের গাউন, সাথে একটা ছোট্ট নোট। প্রস্তুত থেকো, রাত 10টায় 19 নম্বর ফ্ল্যাটের মালিক তোমার জন্য অপেক্ষা করবে। অস্বীকার করার পরিণাম কালকের চেয়েও ভয়ানক হবে। আরিনা নোটটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। তার চোখ জ্বলছে। সে জানে জিওন তাকে একটা শোপিস হিসাবে সবার সামনে উপস্থাপন করতে চায়। সে চায় আরিনা তাকে দেখে আতঙ্কিত হোক। আরিনা বলল, আপনি চাচ্ছেন আপনার দানবীয় রূপটা দেখে আমি ভয় পাই। ঠিক আছে জিওন সাহেব, আমি আসবো। আমি দেখব আপনি কতটা নিচে নামতে পারেন। আপনি যত বেশি নিষ্ঠুরতা দেখাবেন আমি তত বেশি শান্ত থাকবো। আপনার প্রতিটা আঘাত আমি হাসি মুখে সহ্য করে নেব, শুধু এটা দেখার জন্য যে আপনার ভিতরে লুকিয়ে থাকা ফারদো ভাইয়া কতক্ষণ নিজের কান্না চেপে রাখতে পারে। আরিনা আয়নার সামনে দাঁড়িয়ে গাউনটা পরে নিল। তার গায়ের রং যেন আগুনের মতো জ্বলে উঠছে। সে একটা কালো ওড়না দিয়ে তারপর হিজাব করলো। মুখে একটা কালো মাস্ক পরলো। শুধু চোখে গাঢ় করে কাজল দিল, কারণ কাজল তার ফারদো ভাইয়া একসময় খুব বেশি পছন্দ করত। রাত 10টা 19 নম্বর ফ্ল্যাটের দরজা খুলে জিওন বেরিয়ে এলো। তার পরনে কালো টাক্সিডো। তাকে আজ গ্রিক দেবতার মতো সুন্দর আর শয়তানের মতো ভয়ঙ্কর লাগছে। সে আরিনার অ্যাপার্টমেন্টের দরজায় নক করে সরাসরি ভিতরে ঢুকে পড়ল। আরিনাকে দেখে জিওন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কালো পোশাকে আরিনাকে যেন জীবন্ত বারবি ডলের মতো লাগছিল, কিন্তু জিওন নিজের আবেগ সামলে নিল। সে আরিনার হাতটা এমন ভাবে চেপে ধরল যেন সে কোনো কয়েদি নিয়ে যাচ্ছে। চলো, আজ তোমার জন্য এক বিশেষ নরকের আয়োজন করেছি, জিওন কর্কশ গলায় বলল। আরিনা হাসলো, এক মায়াবী কিন্তু রহস্যময় হাসি। আরিনা বলল, নরক তো আমার জন্য নতুন কিছু নয় জিওন সাহেব। আপনার ফ্ল্যাটের দেওয়ালগুলোই তো আমার জন্য গত কয়েকদিন ধরে নরক হয়ে আছে। চলুন নতুন কোনো নরক দেখে আসি। জিওন আরিনার এই শান্ত উত্তরে আরো বেশি রেগে গেল। সে আরিনার হাতটা আরো জোরে চেপে ধরে, তারপর লিফটের দিকে টানতে টানতে নিয়ে চলে গেল। ম্যানহাটনের আন্ডারগ্রাউন্ডের ফাইটিং রিং এর দিকে রওনা হলো তারা। সেখানে আজ কেবল রক্ত ঝরবে না, বরং দুইটা আত্মার চরম লেভেলের যুদ্ধ শুরু হবে। ম্যানহাটনের মূল শহরের নিচে একটা পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ডের গুদাম আছে। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে প্রতি রাতে এইখানে লাখ লাখ ডলারের জুয়া আর সেখানে রক্তের খেলা চলে। জিওনের কালো গাড়িটা যখন সেখানে এসে থামলো, চারপাশের দেহরক্ষীরা একসাথে মাথা নত করলো। জিওন গাড়ি থেকে নেমে আরিনার দিকের দরজাটা সজোরে খুলে ধরল।
আর বলল, নামো। জিওনের কণ্ঠে কোনো অনুরোধ নেই, আছে কেবল হুকুম। আরিনা গাড়ি থেকে নামলো। তার পরনে সেই কালো ড্যাবলেট গাউনটা যা রাতের অন্ধকারের সাথে মিশে গেছে। জিওন আরিনার হাতটা এমন ভাবে খামচে ধরলো যেন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। জিওনের হাতের শক্ত বাঁধন আরিনার চামড়ায় এমন ভাবে আঁচড় বসাচ্ছে, কিন্তু আরিনার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, যেন সে এই যন্ত্রণা অনুভবই করছে না। সে যেন আজ এক পাথর মানবী। ভেতরে ঢুকতে চিৎকারের শব্দ আরিনার কানে ছালাপালা করে দিচ্ছে। ধোঁয়ায় আচ্ছন্ন রিংয়ের চারপাশে শত শত মানুষ বাজি ধরছে। জিওন আরিনাকে নিয়ে সরাসরি ভিআইপি গ্যালারিতে গিয়ে বসলো। সেইখানে ডাইনারো, জিও আর জেডি আগে থেকে উপস্থিত ছিলেন। জিওন আরিনাকে নিয়ে পাশের চেয়ারে বসিয়ে দিল এক প্রকার ধাক্কা দিয়ে। ডাইনারো, জিও আরিনার দিকে আর চোখে তাকিয়ে জিওনকে উদ্দেশ্য করে বলল, জিওন বেটা, আজ তোর প্রতিপক্ষ দ্য বিস্ট। ও কিন্তু খুব ভয়ঙ্কর, কোনো নিয়ম মানে না। তুই কি তৈরি? জিওন নিজের শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে আরিনার দিকে তাকালো। তার চোখে এক পৈশাচিক আনন্দ। জিওন বলল, নিয়ম তো আমি নিজেও মানি না গ্র্যান্ডমা, আর আজ আমার সাথে আমার লাকি চার্ম আছে। আরিনা সৈয়দ দেখবে আমি কিভাবে মানুষের মাংস ছিঁড়ে নিতে পারি। তারপর বিড়বিড় করে বলল, এতে যদি আমার সাথে আমার মাঝে থাকা সোকল্ড ফারজু ভাইকে খোঁজা বন্ধ করে। আরিনা কোনো কথা বলল না। সে জিওনের পাগলামিগুলো খুব কাছ থেকে দেখছে। সে জানে জিওন তাকে ভয় দেখানোর জন্য আজ আরো বেশি নৃশংস হবে। আরিনা শুধু মনে মনে বলল, আপনি আমাকে ভয় দেখাতে যাচ্ছেন ফারজু ভাই, উল্টো আপনার ভিতরে থাকা সেই ভয়টা আরো বাইরে বেরিয়ে আসছে। তারপর জিওন রিংয়ে নামলো। সারা শরীরে রক্তের নেশা। বিপক্ষ দল থেকে বিস্ট বেরিয়ে এলো, 7 ফিট লম্বা এক দানবী শরীর। খেলা শুরু হতে বিস্টের প্রথম ঘুষিতে জিওনের ঠোঁটের কোণে রক্ত বের হতে শুরু করলো। আরিনা শিউরে উঠলো। তার হাত দুটো শক্ত হয়ে সোফার হাতলিতে ধরে ফেললো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জিওনের দিকে তাকিয়ে চিৎকার করলো না, বরং এক রহস্যময় হাসি মুখে ধরে রাখলো। জিওন রিংয়ের ভিতর থেকে আরিনার দিকে তাকালো। সে আশা করেছিল আরিনা চোখ বন্ধ করে ফেলবে, কান্না করবে, কিন্তু আরিনা সেই শান্ত স্বভাব, শান্ত চাহনি দেখে জিওন যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। তার সাইকো সত্তা এবার জেগে উঠলো। সে বিস্টের উপর ঝাঁপিয়ে পড়লো। জিওনের আক্রমণগুলো আর পেশাদার ফাইটারের মতো ছিল না, ছিল এক উন্মত্ত পশুর মতো। সে বিস্টকে নিচে ফেলে দিয়ে তার মুখে বৃষ্টির মতো ঘুষি মারতে লাগলো। রক্তে ভিজে গেল রিংয়ের মেঝে, চারিদিকে হইচই পড়ে গেল। জিওন থামছে না। রেফারি তাকে আটকানোর চেষ্টা করলেও সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জিওনের প্রতিটা ঘুষি যেন আরিনাকে এক একটা বার্তা দিচ্ছে, দেখো আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। 10 মিনিট পর বিস্ট যখন প্রায় অচেতন, জিওন তার কলার ধরে আরিনার গ্যালারির দিকে টেনে নিয়ে এলো। জিওন নিজে রক্তে ভেজা, তার চোখে এক ধরনের নেশা। সে নিজে আরিনার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কেমন লেগেছে আরিনা সৈয়দ? এই রক্তাক্ত মানুষটাকে দেখে কি তোমার ফারজু ভাই বলে মনে হচ্ছে? বলো, উত্তর দাও। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। সবাই আরিনার উত্তরের অপেক্ষায়। আরিনা ধীরস্থির ভাবে নিজের সিট থেকে উঠে বসলো। সে গ্যালারির রেলিং এসে জিওনের ঠিক উপরে দাঁড়ালো। তারপর নিজের ওড়না দিয়ে জিওনের দিকে হাত বাড়িয়ে দিল। আপনার হাত থেকে রক্ত পড়ছে জিওন সাহেব। আরিনা খুব স্বাভাবিক, প্রায় মধুর সুরে বলল, খেলা তো শেষ, এবার অ্যাপার্টমেন্টে চলুন। আপনার ব্যান্ডেজ করা খুব দরকার, আর ডিনারটা আমার নিজের হাতে বানিয়েছি আজকে। চলেন, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিবেন। জিওন যেন পাথর হয়ে গেল। সে রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সে আশা করেছিল আরিনা তাকে ঘৃণা করবে, চিৎকার করে তাকে দানব বলবে, কিন্তু আরিনার এই নির্লিপ্ত, এই ঘরোয়া ব্যবহার জিওনের সমস্ত নিষ্ঠুরতাকে এক মুহূর্তে শেষ করে দিল। জিওন যেন একটা বড় ধাক্কা খেলো। সে বুঝতে পারলো সে আরিনাকে ভয় দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আরিনা এক চুলো নড়ল না। সে জিওনের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে কোনো ভালোবাসা নেই, কিন্তু গভীর অধিকার আছে। যেন সে জিওনকে বলছে, তুমি যতই রক্ত ছড়াও না কেন, দিন শেষে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। জিওন রাগে গজগজ করতে করতে রিং থেকে বেরিয়ে এলো। সে আরিনার দিকে এক পলক তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল। পিছন থেকে আয়নার জেডি হতবাক হয়ে দেখতে থাকলো। জিওন আজ জিতেও হেরে গেছে। গাড়িতে ফেরার পথে জিওন এক অদ্ভুত আচরণ শুরু করলো। সে গাড়ির গতি বাড়িয়ে দিল প্রচন্ড ভাবে। আরিনা সিট বেল্টটা শক্ত করে ধরে রইল। সে একবারও জিওনকে গাড়ির গতি থামাতে বলল না। হঠাৎ জিওন ব্রেক কষে গাড়িটা থামালো ম্যানহাটনের একটা নির্জন রাস্তায়। সে আরিনার দিকে তাকিয়ে তার গলা চেপে ধরলো, তবে মারার জন্য নয়। এক তীব্র আক্রোশ, কেন ভয় পাচ্ছ না? কেন আমার সাথে আগের মতো আর কথা বলছো না? কেন আমাকে ঘৃণা করছো না? তুমি কি জানো না আমি তোমাকে শেষ করে দিতে পারি? আরিনা জিওনের হাতের ওপর হাত রাখলো। আপনি আমাকে শেষ করলে আপনার জন্য আর কে অপেক্ষা করবে জিওন সাহেব? আর পরকীয়ার মতো একটা নিকৃষ্ট কাজ করতে হলেও তো আমার জীবিত থাকা দরকার, তাই না? আপনি তো এটাই চেয়েছিলেন। জিওন হাতটা সরিয়ে নিল। স্টিয়ারিং এর উপর একটা জোরে আঘাত করলো। আমি তোমাকে ঘৃণা করি আরিনা সৈয়দ, আমি তোমাকে ঘৃণা করি। আরিনা হাসলো। সে জিওনের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, ঘৃণা আর ভালোবাসার মাঝে খুব পাতলা একটা সুতা থাকে ফারজু ভাই। আপনি বারবার সেটা ছিঁড়তে যাচ্ছেন, কিন্তু পারছেন না।
কাল সকালে আমার এখানে নাস্তা করতে আসবেন। আপনার পছন্দের সেই লুচি আর সেমাই বানাবো। আরিনা গাড়ি থেকে নেমে নিজের অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা শুরু করলো। জিয়ন গাড়ির ভিতরে থেকে চিৎকার করতে চাইলো, কিন্তু পারলো না। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে বুঝতে পারলো আরিনা তাকে ফারদু ভাই বলে ডাকছে। সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 10 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে একটা টার্গেট থাকবে। যদি তোমরা এই ভিডিওতে 200 কমেন্ট আর 500 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আর হ্যাঁ গাইস, এর আগেও একটা পর্বে আমি একটা টার্গেট দিয়েছিলাম, কিন্তু তোমরা ওই টার্গেট কমপ্লিট করতে পারো নাই। কিন্তু সমস্যা নাই, তোমরা চেষ্টা করেছো। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।